মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমি শুরু করি এই উপস্থাপকের প্রশ্নটার উত্তর দিয়ে। আসলে এই প্রশ্নের মধ্যেই উত্তর আছে। আপনি যে কথাগুলো বলেছেন বুয়েটে পড়েছি, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একেবারে যন্ত্র নিয়ে আমার এখানে সুরের কোনো কাজ আছে। হ্যাঁ, তারপরে আমি গানও লিখেছি এবং আমি একটা পুরস্কারও পেয়েছি। আর সাহিত্যের প্রতি আমার ঝোঁক আছে। আপনি আবার জিজ্ঞেস করেছেন ভাষা পণ্ডিতের সাথে আপনার সম্পর্ক কি। আমরা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছুটা জানি, আমরা এই ডিএনএ যে ডাবল হেলিক্স স্ট্রাকচার জানি, আসলে পূর্বপুরুষ থেকেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো উত্তরসূরিদের মধ্যে সঞ্চালিত হতে থাকে। হয়তো সে কারণেই আমি একজন যন্ত্র প্রকৌশলী হওয়ার পরেও এই শিল্প সাহিত্য সংস্কৃতি আর সঙ্গীত নিয়ে নাড়াচাড়া করি। তো ভাষা পণ্ডিতের সাহিত্যকর্ম বইটি সম্পাদনা নিয়ে আমি দুটো কথা বলি। সেটি হল প্রথমত আমাদের দায়বদ্ধতার কথাটা বলি। সেটি হচ্ছে ভাষা পণ্ডিতের সন্তানদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছেন আমার মা জবেদা খাতুন। ভাষা পণ্ডিতের জন্ম 1895 সালে, মৃত্যু 1982 সালে। তিনি 82 সালেই আমি বুয়েটে ভর্তি হই এবং আমি যখন বুয়েটে ক্লাস করতে আসি তার ঠিক 2 দিন আগে নানার মৃত্যু হয় এবং নানার মৃত্যু আমি দেখতে যাই। এরপরে বুয়েট পাস করেছি, বাংলাদেশ রেলওয়েতে চাকরি নিয়েছি। 1996 সালে আমি একবার নানার বাড়ি যাই। তখন আমার মামা বেঁচে আছেন এখনো, গোলজারুল আলমে, এখানে ছবি আছে। তাকে আমি জিজ্ঞেস করি যে সারা জীবন শুনে এসছি যে উনি নাকি ডায়েরি লিখছেন, ওই ডায়েরিগুলো নাই। কেউ জানতো না যে উনি সাহিত্যকর্ম করেন। আমরা জানতাম দিনপঞ্জি লিখতেন, শুধু ডায়েরি লিখেন যে কার কবে কোথায় জন্ম হলো, কার মৃত্যু হলো, কার বিয়ে হলো, কোথায় ঝগড়া লাগলো, কোথায় কিভাবে সালিশ হলো। এই দিনপঞ্জিগুলি অসাধারণ লেখা কিন্তু আছে, সেটাই দ্বিতীয় খণ্ডে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এটার কাজ আমাদের চলছে, পাণ্ডুলিপি উদ্ধারের কাজ চলছে। কিন্তু ওই মামা তখন বললেন যে হ্যাঁ আমার ব্যাগে কিছু পাণ্ডুলিপি আছে। আমি বললাম এগুলো আমার হয়ে যায়। এই পাণ্ডুলিপি নিয়ে এসে আমরা অনেকগুলো ভাই বোন, 8 ভাই বোন নিয়ে এসে আমি ভাই বোনদেরকে দিলাম যে দেখেন তো নানা এই সমস্ত লেখালেখি আছে, কি আছে। সত্যি কথা বলতে কি, আমরা নাতিরা ওই প্রথম, উনি 1982 সালে মারা গেছেন, 1996 সালে প্রায় 14 বছর পরে ওনার এই স্ক্রিপ্টগুলি পড়ে আমরা অভিভূত হয়ে গেছি যে এত উঁচু মানে ওনার লেখা, যা কিনা আমরা কখনো লিখতে পারতাম। এবং নানার বাড়িতে আমরা যখন যেতাম তখন শুধু বই আর বই ছিল। যে কথাটি ওই প্রকাশক সাহেব বলেছেন, রানীপুকুর বন্দর ছিল, তখন পাশে একটা নদী ছিল। সেই বন্দরে 1930 সালের দিক থেকে 30 থেকে প্রায় 50 সাল পর্যন্ত ওনার লাইব্রেরি ছিল, যেটির বই উনি বিক্রি করতেন না, উনি পাঠকদেরকে পড়ার জন্য দিতেন, রেজিস্টারে লিখে রাখতেন, পাঠকরা বই পড়ে ওনার কাছে ফেরত দিত। এটি কোনো এক সময় ওই বন্দরে গন্ডগোল হওয়ার কারণে উনি ওনার ওই নূর লাইব্রেরি এখানে লেখা আছে, তারপরে এর আগে ছিল আদর্শ পাঠাগার, এরপরে উনি এটা নামকরণ করেন নূর লাইব্রেরি। ওই পাঠাগারটা যখন ভেঙে যায় তখন সমস্ত বই উনি বাড়িতে এনে রেখে দিয়েছেন। এই সময় আমরা নানার বাড়ি যখনই যেতাম বাড়ির সর্বত্র শুধু বই দেখতাম। এই বই দেখে দেখেই বইয়ের প্রতি আমাদের ভালোবাসা, পড়ার প্রতি আমাদের আগ্রহ। আমরা সমস্ত ভাই বোনরা এই নানার কারণে কিন্তু এই যে আমাদের কেউ ডাক্তার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ ব্যাংকার আছে, অন্যান্য পেশায় আছে, শিক্ষক আছে আমাদের কয়েকজন। তো তারা কিন্তু সবাই সাহিত্য অনুরাগী হয়ে যায়, তার প্রতি আমাদের ঋণ অসীম। তো নানা সম্পর্কে বলতে গেলে, বিশেষ করে ভাষা পণ্ডিত সম্পর্কে বলতে গেলে অনেক কথা আমি বলতে পারবো, সব কথা এখানে বলা সম্ভব না। আমি যে সম্পাদকীয়তা লিখেছি সেটি যদি কেউ একটু পাঠ করেন তাহলে ওনার সম্পর্কে জানতে পারবেন, এই লেখাগুলি সম্পর্কেও জানতে পারবেন। আমি খুব সংক্ষেপে বলি, ওনার নাম ছিল নুরুল হক। উনি অত্যন্ত পরিচিত ব্যক্তি ছিলেন, কিন্তু কেউ ওনার আসল নামটা জানতেন না। উনি শিক্ষকতা করতেন প্রাইমারি স্কুলে। উনি
পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পরে শিক্ষকতায় উনি মনোনিবেশ করেন। একটি স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন, সেই স্কুলে উনি শিক্ষকতা করতেন এবং ওনার ছিল, উনি পণ্ডিত মানুষ, ডাক নাম ছিল ভরসা মিয়া। উনি সবার কাছে পরিচিত ছিলেন ভরসা পণ্ডিত হিসাবে। সেই জন্যে এই বইটির নামও আমরা ভরসা পণ্ডিতে দিয়ে, সেটা যদি লিখতাম যে নুরুল হকের সাহিত্যকর্ম, কেউ চিনত না। কিন্তু এই ছবি আর হলো এই ভরসা পণ্ডিত নামের কারণে ওই অঞ্চলে উনি খুব সহজে সবার কাছে পরিচিত হয়ে যান, আমি বিশ্বাস করি। তবে আমি মনে করি এই লেখার মধ্যে সেই ব্রিটিশ আমলে, বিশেষ করে ব্রিটিশ আমলে আপনারা দেখবেন যে চাঁটি ভাইদেরকে নিয়ে লেখা, কৃষক ভাইদেরকে নিয়ে লেখা, মুসলিমদের যে জাগরণ সেটিকে নিয়ে লেখা, হিন্দু মুসলমানের সৌভ্রাতৃত্ব সেটি নিয়ে লেখা অনেক ধরনের কবিতা তার আছে। একটি মাত্র প্রবন্ধ আছে এই বই, সেটি হচ্ছে বেগম রোকেয়ার স্মরণিকা। এটি খুব মজার ব্যাপার হচ্ছে, বেগম রোকেয়া যেদিন মারা যান সেই রাতেই তিনি এই প্রবন্ধটা রচনা করেন। তো নানা যে বিষয়গুলি লিখে গেছে সেগুলো আমরা যদি বের করতে না পারতাম, আমার এখন অবসর সময় এখন যদি বের করতে না পারতাম তাহলে বোধহয় মরেও শান্তি পেতাম। সেজন্যে অবসরের পরে প্রথমেই এই কাজটা দায়িত্বপূর্ণ কাজটা হাত নিয়েছি। আল্লাহর কাছে আমার অসংখ্য কৃতজ্ঞতা যে শেষ পর্যন্ত আমরা সফল হতে পেরেছি। আমি বিশ্বাস করি যে এই বইটি যারা সাহিত্য নিয়ে এবং তৎকালীন সমাজ ব্যবস্থা নিয়ে গবেষণা করতে চান তাদের জন্য একটি আকর গ্রন্থ হতে পারে, রেফারেন্স বই হিসেবে কাজ করতে পারে। ইভেন অরিজিনাল যে স্ক্রিপ্টগুলো যেগুলি কিনা এখন ধরলেই ভেঙে দেয় এমন একটা অবস্থা, সেই তখনকার সাদা কাগজে ঝর্ণা কলমে লেখা এখন পড়াই যায়, এগুলি পাঠোদ্ধার করতে ফল করতে হয়েছে, দীর্ঘদিন ধরে এগুলি উদ্ধার করতে হয়েছে, করে আমরা এই বই বের করেছি। আমরা আশা করছি আগামীতে তৃতীয় পর্যন্ত বইও আসবে। আমার বিশেষ অনুরোধ থাকবে ভরসা পণ্ডিতের সাহিত্যকর্ম কেমন, এখানে সময় নাই, সময় থাকলে হয়তো আপনাদেরকে পড়ে শোনানো যে এই সুযোগটা এখন হবে না। আমি শুধু প্রথম যে গল্পটা আছে এতে কয়েকটা লাইন পড়ে থাকে। এই গল্পটার নাম হচ্ছে ভাতৃবন্ধন এবং এই গল্পটার মর্ম হচ্ছে একটি হিন্দু পরিবারকে বাঁচানোর জন্য একজন সমাজ দরদী মুসলমান ছেলের একজন যুবকের যে সংগ্রাম, জীবন বাজি রেখে একটি হিন্দু পরিবার একটি হিন্দু মেয়েকে সে রক্ষা করে সন্ত্রাসীদের হাত থেকে, তারই উপরে লেখা ভাতৃবন্ধন। ভাতৃবন্ধন মানে এই ভাই বোনের সম্পর্ক হচ্ছে একজন হিন্দু বোন আর হলো একজন মুসলমান ভাই। এখানে একদম শুরুতে দেখেন ওনার ভাষা কিরকম, চৈত্র মাস দিনমণি বহু পূর্বে করজল সংকৃত করিয়া অস্তাচল গমন করিয়াছেন, রাত্রি যেমন অন্ধকার তেমনই দুর্যোগ হই, সন্ধ্যার পর হইতে বৃষ্টি আরম্ভ হইয়াছে, আকাশে যেমন মেঘের ঘনঘটা, ধরণী পক্ষে তেমনি অন্ধকারে প্রাদুর্ভাব, রাত বেশি জলত জালে বাসন্তী চাঁদিমার কোমল কান্তি, তারকাকুলের কমনীয় দ্যুতি, নীলিমা রঞ্জিত আকাশ পটে মোহময় সৌন্দর্য রাশি সমস্তই গ্রাস করিয়া ফেলিয়াছে। সেই অন্ধকারময়ী প্রকৃতির বিশালতা লোকের হৃদয়ঙ্গম করাইবার জন্যই যেন থাকিয়া থাকিয়া বিদ্যুৎ খেলিতেছে, যেন বিশ্বব্যাপী একটা মহাপ্রলয়ের সূচনা আরম্ভ হইয়াছে। এভাবে ওনার লেখা। তো এই ওনার যতগুলি লেখা আছে এই মানে সেই সময়ের যে বঙ্কিনীয় যে লেখা তার সাথে যথেষ্ট মিল আছে। তো আমি বেশি আর কথা বলি না, কারণ হলো আপনারা বসে আছেন।